সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকার দুর্নীতির প্রশ্রয়দাতা বলছে বিএনপি, অন্যদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির মুখে দুর্নীতি বিরোধী বক্তব্য ভূতের মুখে রামনাম। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে দুর্নীতির দায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। গ্রামেও বাড়ছে করোনা রোগী, একদিনে মৃত্যু 60, রাজশাহী ও খুলনা অঞ্চলে 31। কঠোর বিধিনিষেধ বাড়ল আরও 1 মাস, দেশীয় বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন। বোট ক্লাবে ঢোকার 1.5 ঘন্টা পর অচেতন পরিমণিকে বের করে নিয়ে আসেন জিমি। ধস্তাধস্তির প্রমাণ পেয়েছে পুলিশ। গুলশানে এক ক্লাবে উশৃঙ্খল আচরণের অভিযোগ পরিমণির বিরুদ্ধে। যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা, ফরিদপুরের ভাঙা গোল চত্বর। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমের 20 জেলায় পৌঁছানো যাবে দ্রুত। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। উচ্ছেদ নিয়ে প্রশ্ন ওঠার পর বুধবার আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে সাঁড়াশি অভিযান। গুড়িয়ে দিল 30টিরও বেশি পাকা স্থাপনা, হাতির ঝিলের মতো করার পরিকল্পনা। এবং কোটি টাকা ঋণ নিলেও সার্ভিস চার্জ 20,000 টাকার বেশি নেওয়া যাবে না, ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা। কমবে গ্রাহক ভোগান্তি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি রাজনীতিতে দুর্নীতির দায়। দুই দলই পরস্পরকে দুর্নীতির জন্য দায়ী করেন, কিন্তু দুর্নীতি রোধের জন্য সোচ্চার, সেটি যেরকম সরকার বলে, সরকারের বাইরে এখন যারা আছেন তারাও দাবি করেন যে তারা যখন ছিলেন তখনও তারা সোচ্চার ছিলেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্লিজ আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আজকে শুরুতে যেমন বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে তো প্রায় বলা হয় বা আপনারা প্রতিনিয়ত বলেই থাকেন যে সরকার দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং দুর্নীতি বিরোধী অভিযানের নামে কিছু পিক অ্যান্ড চুজ করে কিছু চুনুপুটিকে গ্রেফতার করা হচ্ছে, আপনাদের ভাষায় যদি বলি। তো এই প্রেক্ষাপটে আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপির মুখে দুর্নীতি বিরোধী বক্তব্য হচ্ছে ভূতের মুখে রামনাম। বিএনপির সময় দুর্নীতিতে সয়লাভ ছিল দেশ, এখন দুর্নীতির অভিযোগ থাকলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন, অনলাইনে যুক্ত আছেন, তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা আমিও দেখেছি। তো তিনি তার স্বভাব সুলভ ভাষায় তিনি আজকে কিছু বলেছেন। তো যাই হোক, আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই যে যারা স্বাধীন বাংলাদেশে দুর্নীতির বটবৃক্ষ রোপণ করেছিলেন তাদের মুখে কিন্তু এসব কথা মানায় না। আপনার নিশ্চয় খেয়াল আছে, স্বাধীনতার পরবর্তীকালে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে আক্ষেপ করতে বলতে হয়েছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আবার তিনি বলেছিলেন আমি সারা বিশ্ব থেকে চেয়ে চুয়ে কিছু সহযোগিতার সাহায্য নিয়ে আসি, চাটার দলরা সব চেটে পুটে খেয়ে নেয়। তো উনি তো নিজেই বলে গেছেন ওনার দল হলো মানে সেই লুটপাটকারীদের দল বা চোরের দলে পরিণত হয়েছিল। এবং স্বাধীনতা পরবর্তীকালের সেই সময়কার ঘটনা সবাই জানে। আওয়ামী লীগ যখন পরবর্তীতে ক্ষমতায় এসছে সেটাও জানে। আপনাদের নিশ্চয়ই 2000 সালের কথা মনে আছে যে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু বাংলাদেশ 2000 সালে, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এবং 2001 সালেও আওয়ামী লীগ মানে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, যে এই রিপোর্টটা 2002 সালে প্রকাশিত হয়েছে। 2001 সালে এখন বলবেন যে 2001 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। 2001 সালের জুলাই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে 3 মাস হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, মানে মোট 10 মাসই হলো আওয়ামী লীগ সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। বিএনপি পরে 2 মাস ক্ষমতায় ছিল, ক্ষমতায় নতুনভাবে এসছে। আমি এই কথা বলে শুধু এটুকু বলতে চাই যে স্বাধীন বাংলাদেশের দুর্নীতির তিলক কে লাগিয়েছে? আওয়ামী লীগই কিন্তু লাগিয়েছে, বাংলাদেশের মানুষের কপালে মানে কালিমা লাগিয়ে দিয়েছে, যে দুর্নীতির তিলক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে আমাদেরকেও সেই ঘানি টানতে হয়েছে। আমরা বলি না যে আমাদের সময়ে দুর্নীতির মূল আমরা
মূল উৎপাটন করতে পেরেছিলাম। আওয়ামী লীগ যে দুর্নীতির গাছটা রোপণ করে গিয়েছিল সেটা উৎপাটন করতে আমাদের সময় লেগেছে। আমাদের সময় দুর্নীতি ছিল, সেই দুর্নীতির মাত্রাকে আমরা কমিয়ে এনেছিলাম। আজকে যে বাংলাদেশে দুর্নীতিতে সয়লাভ হয়ে যাচ্ছে, আপনি বলেছেন বিএনপি এই অভিযোগ করছে, শুধু বিএনপি নয়, বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল, এমনকি এই 14 দলীয় জোট যারা ক্ষমতায় আছেন সেই 14 দলীয় জোটের শরিক দলরাও এই দুর্নীতির কথা বলছে। এমনকি আওয়ামী লীগের দলের নেতারাও কিন্তু এই কথা বলছে। আপনি নিশ্চয়ই ওবায়দুল কাদের সাহেবের একটি কথা আমি আপনার মনে আছে, তিনি বলেছিলেন যে এই ক্ষমতায় থাকার সুবাদে যেই টাকা পয়সা আপনারা রোজগার করেছেন, কামাই করেছেন, সেই টাকা পয়সা নিয়ে কিন্তু আপনারা পালিয়ে থাকতে পারবেন না যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। তাদের কর্মীদের উদ্দেশ্যে বলেছিল। তো এছাড়া আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও কিন্তু তাদের এই দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছে। আজকে এই দুর্নীতির বিরুদ্ধে কথা শুধু বিএনপি বলছে না, আমি তো আগেই বলেছি যে 14 দলীয় জোট বলছে, অন্যান্য রাজনৈতিক দল বলছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, টিআইবি বলছে, মানে সুজন বলছে, তারপরে আপনার সিপিডি বলছে, সবাই বলছে, গণমাধ্যমে এসছে। এই নিয়ন্ত্রিত গণমাধ্যমের যতটুকু আছে নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণের বাইরে থেকেও বিভিন্ন গণমাধ্যম কিন্তু সেই কথাগুলো বলছে। আমি দেখছি কামাল ভাই বিএনপির দুর্নীতির বিষয়গুলো বের করার চেষ্টা করছেন, উনি কিন্তু এই কথা বলবেন, সব টকশোতে উনি বলেন। কিন্তু আমি বলেছি দুর্নীতি সবসময় ছিল, আমি আগেই বলছি ছিল, এটাকে রোধ করা সম্ভব হয়নি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এবার বলেছিল যে তাদের একমাত্র প্রায়োরিটি হবে দুর্নীতি দমন করা এবং জিরো টলারেন্স। আজকে সেই আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী যে জিরো টলারেন্সের মধ্যেও আজকে যে দুর্নীতির আমরা জোয়ার দেখতে পাচ্ছি, সেটা তো অতীতে কখনো ছিল না। কোথায় দুর্নীতি নাই? দুর্নীতির রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির আঁকড়া। আপনার ওবায়দুল কাদের সাহেবের কথা বললেন, ওনার ভাই মির্জা কাদের সাহেব 2 দিন আগে আপনার সামাজিক গণমাধ্যমে এসে বলেছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানে মন্ত্রণালয় হচ্ছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়। এবং তিনি ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর দিকে আঙ্গুল উঁচিয়েছেন যে ওনারা এই দুর্নীতির সাথে জড়িত সর্বত্র। এই 2 দিন আগে পাবনাতে দেখলেন যে কিভাবে তারা অস্ত্রের মহড়া দিয়েছে সরকারি অফিসে গিয়ে আপনার টেন্ডারবাজি করার জন্য, টেন্ডার নিয়ে নেওয়ার জন্য, কাজ নিয়ে নেওয়ার জন্য। সর্বত্রই তো এই অবস্থা। আর যারা সবচেয়ে বড় দুর্নীতি করেছে, দুর্নীতি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করেছে, এটা তো একটা সবচেয়ে বড় দুর্নীতি। যারা এই দুর্নীতি করে ক্ষমতায় আছে তাদের মুখে এই কথা শোভা পায় না। প্রিন্স ভাই, এখানে একটু বিষয় প্রশ্ন করতে, আপনি যেহেতু বিভিন্ন বেসরকারি সংস্থার কথা বলছিলেন, এর মধ্যে সিপিডি, সুজন ইত্যাদির কথা বলছিলেন, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন প্রিন্স ভাই, আপনারা ক্ষমতায় থাকেন কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, যখন কোনো বাজেট হয় কিংবা সরকারের কোনো উদ্যোগের ঘোষণা হয়, সিপিডি তার মধ্যে কোনো না কোনো নেতিবাচক বিষয় দেখে। আমি বলছি শুধু এই সরকারের আমলে না, আপনাদের সরকারের আমলে দেখে। শুধুমাত্র যখন 111 সরকার ছিল তখন বাজেট বলেন আর অন্যান্য সরকারি উদ্যোগ বলেন, তখন তারা ভালো কিছু দেখেনি। তো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যখন বেসরকারি সংস্থাগুলো বলে, সেটা কি খুব গুরুত্বপূর্ণ হয়? আমি সেটাকে গুরুত্ব দেই না। আমি যেটাকে বলতে চাই, সবচেয়ে বড় রিপোর্ট হচ্ছে জনগণের চোখ, রাইট, জনগণের মন, জনগণ নিজে, তারা নিজের চোখ দিয়ে দেখছে কি ধরনের দুর্নীতি হচ্ছে। গাছপালা, খাল, বিল সবকিছু উজাড় হয়ে যাচ্ছে। আপনার রাস্তাঘাট, বাংলাদেশে এখন রাস্তাঘাট নির্মাণে বিশ্বের সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে বাংলাদেশে, এমনকি ভারতে হচ্ছে না। ভারতে যে রাস্তা তৈরি করতে 10 কোটি টাকা লাগে, বাংলাদেশে সেটা 100 কোটি টাকা লাগছে। সেই রাস্তাঘাটের কি বেহাল অবস্থা দেখছেন আপনি? 2 দিন আগে দেখলাম যে 15 দিন হয় নাই ব্রিজের কাজ শেষ হয়েছে, 15 দিন পরে সেটা মাটির সাথে মিশে গেছে। ধন্যবাদ কামাল ভাই। আপনি শুনছিলেন যে প্রিন্স ভাই বলছেন যে দুর্নীতি তাদের আমলে হয়েছে, কিন্তু দুর্নীতির বাড়ন্ত আপনাদের সময়টাতেই। আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর আমলের কথা বলছেন, বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। এবং আপনি জানেন, তিনি হিসেবে তো মনে নেই, শ্যামল দা হয়তো জানে যে আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যের উনি অব্যাহতি দিয়েছিলেন, অনেক দুর্নীতিবাজদের গ্রেপ্তার করেছিলেন। জিয়া রহমান ক্ষমতা আসার পর মানে রাজনীতিও বিরাজনীতিকরণ হয়েছে, দুর্নীতিও জাতীয়করণ হয়েছে। উনি বললেন, এটা আমার কথা না, মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যারিটি 11 মার্চ 2008 সাল বলেছেন তারেক রহমান ভয়ানক দুর্নীতিবাজ, তিনি দুর্নীতি করে কোটি কোটি ডলার বানিয়েছেন, তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া যাবে না। আপনি আসেন। বিউটি নিউজ বলেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলেরা, মন্ত্রিপরিষদের সদস্যের আত্মীয় স্বজন, সরকারি দলের লোকরা দুর্নীতি
কমিশন বাণিজ্য করছেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। বিএনপির লাস্ট বাজেট ছিল 61,000 কোটি টাকা, জনকণ্ঠের নিউজ। 20,000 কোটি টাকা 439টি প্রকল্পের কোনো হদিস নেই। ইত্তেফাকের নিউজ, 22,000 কোটি টাকা তারেক মামুন বিদেশে পাচার করেছেন। আসেন যুগান্তর 8/3/2007, তারেক রহমান দুর্নীতির বরপুত্র। আপনি আসেন পূর্বকোণ, বিশ্বের 3টি পরিবার দুর্নীতিতে শ্রেষ্ঠ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, দ্বিতীয় হচ্ছে কিম জন, তৃতীয় হচ্ছে খালেদা জিয়া পরিবার। পূর্বকোণের নিউজ দেখাইতেছিলি, দেখেন। আর ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারেকের 12 কোটি টাকা আটক করে, 2012 সালে সরকার ওই টাকা ফেরত আনে। আরও বাংলাদেশের একমাত্র ব্যক্তি যাকে দুর্নীতির জন্য মিস্টার 10% বলা হইতো, তাকে বলা হয় তারেক জিয়া। আরও আমি একটু বলি, এটা পত্রিকা নিউজ, উনি তো বানাই কথা বলতেছেন। আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয় এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অনেক এমপি মন্ত্রীরাও দুদক তাদেরকে ডেকেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের ডেকেছেন। আর উনি যেটা বললেন, পাবনায় কাল 2-1 দিন আগে ঘটনা ঘটেছেন, তাদেরকে আগের থেকেই তাদেরকে দল থেকে অব্যাহতি দিয়েছে এবং কালকের ঘটনা তাদেরকে বহিষ্কার করেছে। উনাদের ছাত্র দলের টেন্ডারের কারণে মেধাবী ছাত্র বুয়েটের ছনি নিহত হয়েছিল। সেই ছনির প্রতিবাদে বুয়েটের ছাত্ররা বিক্ষোভ করেছিল, মাঠে নামতে দেয়নি। ওনাদের নির্দেশে পুলিশ একটি মেয়ের গায়ের ওড়নাটা কেড়ে নিয়েছিল, ছবি আছে, দেখাইতে পারি। এই হচ্ছে বিএনপি। চোরের মার বড় গলা বলে না, চোরের মার বড় গলার মতো প্রিন্স সাহেবরা বহু বড়ে যাচ্ছে। আমি একটি কথা বলি, আমার কথা না, এই সময় টিভিতে টকশোতে আমি দেখেছি বিচারপতি আপনার শামসুদ্দিন মানিক বলেছেন যে ওনাদের নেতা সাকা চৌধুরীর 8,000 কোটি টাকা সিঙ্গাপুরের এক ব্যাংক থেকে বের হয়েছে। এই সময় টিভিতে আমি দেখেছি। সেদিন আপনার ওই সাবেক সচিব করিম সাহেব ছিলেন, মানে হ্যাঁ মোফাজ্জল। বিএনপি জামাতে জোট নামের মোর্শেদ খান সাহেব 19 লক্ষ হংকং ডলার শেয়ার কিনেছেন, 18 লক্ষ হংকং ডলার বিদেশে পাচার করেছেন। লন্ডনে নেটওয়ার্ড ব্যাংকে, ন্যাশনাল ওয়েস্ট মিনিস্টার ব্যাংকে গিয়াস আল মামুনের 20 কোটি টাকা আটকে আছে। এটা আমার কথা না, এই টকশোতে আমি শুনেছি। এই হচ্ছে বিএনপির দুর্নীতি। আর উনি বললেন 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, আমি কোনো পত্রিকায় দেখিনি, কিন্তু আমি 2005 সালে প্রথম আলোর হেডলাইন দেখেছি, লজ্জাকার বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন। এই যে 2005 সালে, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন উনরা ভোট নিয়ে জিতে এসেছেন। সেই ভোটটা কি? সেদিনকার তত্ত্ব একমাত্র বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2001 সালে। এবং সেদিন যেদিন ক্ষমতা হস্তান্তর করে, আপনিও জানেন, শ্যামলদা জানে, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করে গভর্নর ভবনে ঢোকার আগেই তার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল। সেই ঘটনার ভিতরে মেসেজ কি দিয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেবে না, একটা ঘটনা। এবং 14 জন সচিবকে উনি উপদেষ্টা হওয়ার আগেই বদলি করে ফেলাইছে। অর্থাৎ যে মেসেজ দিয়েছে, সেই নির্বাচনেও আমরা মনে করি সেই নির্বাচনকে বিএনপি জিতানো হয়েছে। এবং জিতানোর মধ্যে দিয়ে যে ভোটে, আমি বললাম যে বিএনপি জিতেছেন, ভোটে নির্বাচিত সরকার কি করছে? বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছেন, বাংলাদেশকে দুর্নীতিবাজদের দেশ বানিয়েছেন, বাংলাদেশকে 500 বোমায় 63টি জেলা ক্ষতবিক্ষত করেছেন, ঝালকাঠির আদালতে পুলিশকে মানে বিচারপতিকে গুলি করে হত্যা করেছেন, 16 জন সাংবাদিককে গুলি করে হত্যা করেছেন। উনি বললেন নিয়ন্ত্রিত মিডিয়া, 31টা মিডিয়া 1 ইয়ার আছেন, টেলিভিশন, সেইখানে মানে জনবিচ্ছিন্ন কিছু লোক ভালো ভালো কথা বলে যেভাবে জনগণের প্রিয় হতে চাচ্ছেন, যাদের সাথে জনগণ নাই, প্রিন্স সাহেবরা তো আছেই,
তার সাথে কিছু জনবিচ্ছিন্ন, তারাও তির্যক ভাষায় সকালের সরকারের সমালোচনা করছেন। সরকার কোনো মিডিয়া বন্ধ করেন, ওনারা কিন্তু 21শে টিভি বন্ধ করে দিয়েছিলেন। জি, কিন্তু কামাল ভাই আপনি বলছিলেন 2001 সালের নির্বাচনে বিএনপি জেতেনি, বিএনপিকে জেতানো হয়েছে। এখন বিএনপি বলে যে 2008-এ, 2014-তে, 2018-তে জেতেননি আপনারা, আপনাদেরকে জেতানো হয়েছে। তো আপনারা যে পাল্টাপাল্টি বলেন তার মানে কি আপনারা কেউ জিতেন না? আওয়ামী লীগও জিতে না, বিএনপিও জিতে না? আমি বলি হ্যাঁ, 2008-এ কেউ বলবে না যে ই হয়নি। 2014 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে হ্যাঁ বলতে পারেন যে 151 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এখানে আওয়ামী লীগ ভার্সেস আদার্স, সেই আদার্সের প্রতিনিধিত্ব করে বিএনপি। বিএনপি সেদিন নির্বাচনে না এসে কি করছেন, 131 জন লোককে পুড়িয়ে মারিয়েছেন, 2 জন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 20 জনকে হত্যা করছেন। সেই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক ছিল। এবং বিএনপি যখন নির্বাচনে যায়নি, পাশাপাশি 14 ইউনাইটেড ইলেকশন করতেছে, জাতীয় পার্টি ইলেকশন করতেছে, জাতীয় পার্টি সেখানে সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করতেছে, যার ফলে শক্তি কোনো বিরোধী দল নাই, সেইখানে নির্বাচন হবে। এবং আপনি জানেন নির্বাচনের আগে তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের নেত্রীকে ফোনে আলাপ করেছিলেন আলোচনার জন্য। যে আপনি যেটিকে বলছেন জাতীয় পার্টি সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করছে, সেটিকে বিএনপি বলে যে ভাগাভাগির নির্বাচন। হ্যাঁ, আমি তো নির্বাচনে জেতার জন্য করব। বিএনপি নির্বাচন আসলে তো এনটি আওয়ামী লীগ নির্বাচনে জেতার জন্য করব, আমি তো নির্বাচনে হারার জন্য নির্বাচন করব না। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরীকে উদ্ধৃত করে যে তথ্যগুলো দিলেন, এই ক্ষেত্রে পাল্টা প্রশ্ন তো আসে। এটি তো হচ্ছে এই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যে দুর্নীতি হয়েছে সেই টাকাগুলো বর্তমান সরকার ফেরত এনেছে, কিন্তু এখন যে হাজারো দুর্নীতির অভিযোগ সেটির ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনি বলছেন যে সংসদ সদস্যদেরকেও ডাকে দুদক, কিন্তু ডাকে আমরা দেখি ডাকার পরে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি বিএনপি ডাকার ধরেন টাকা যে বিদেশে গেছেন, শ্যামল দাসে তো ভোরের কাগজের নিউজ প্যারাডাইস কেলেঙ্কারিতে আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের নাম থাকতে পারে, আমি যে অস্বীকার করি না, কিন্তু ওনাদের মূল নেতা আব্দুল আল মিন্টুর টোটাল পরিবারের নাম আছে ভোরের কাগজের নিউজ। আমি আপনার আছে না? এবং আর একটা পত্রিকা আছে যে 30শে ডিসেম্বরের নির্বাচনের নামে তারেক জিয়া যে মনোনয়ন বাণিজ্য করেছেন, তার পিএস অপু এখন গ্রেপ্তার আছে, সে হুন্ডির মাধ্যমে সিঙ্গাপুরের বিদেশে টাকা পাঠাইছেন। টাকা যে এই আমলে বিদেশে যায়নি আমি অস্বীকার করি না, এবং এই আমলে যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি হয় না আমি অস্বীকার করি না। বড় বড় প্রজেক্টে দুর্নীতি হচ্ছে, আমি তো অস্বীকার করি না। দুর্নীতি সরকার প্রশ্রয় দেয় কিনা, পার্থক্য সেইখানে। প্রশ্রয় দেয় না, কিন্তু দমন কি করতে পারছেন? দমন করার চেষ্টা করতেছে, আমি বলি না যে দমন হচ্ছে, আমি অস্বীকার, কিন্তু পার্থক্য কোথায় আমি বলি, বিএনপির আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হতো, যার প্রমাণ মানে যুক্তরাষ্ট্রের 2 জন রাষ্ট্রদূতের বক্তব্য। আর আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় না। জি, ধন্যবাদ আপনাকে অনেক। শ্যামলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির 2 জন নেতার বক্তব্য। তো দুর্নীতি কারা কম করেছেন, কারা বেশি করেছেন, কারা দমন করার চেষ্টা করেছেন, কারা প্রশ্রয় দিয়েছেন, এরকম পাল্টাপাল্টি তো আমরা দীর্ঘদিন ধরে শুনছি। কিন্তু এই ফাঁকে শ্যামলদা, দুর্নীতির বিষ বৃক্ষ যে দিন দিন বাড়ছে, সেটি দমনের উপায় কি? দেখুন, বাংলাদেশের দুর্নীতি অতীতেও হয়েছে, এখনো যে হচ্ছে না সেটা বলা যাবে না, এবং আগামীতেও হবে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে দমন করার জন্য যথার্থ উদ্যোগগুলো যদি না নিই। এক রেজিম আরেক রেজিমের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করবে, এতে কিন্তু বাংলাদেশের দুর্নীতির দমন হবে না। কার্যত যে পরিস্থিতিটা থেকে যাচ্ছি আমরা, সেটি খুবই উদ্বেগজনক। যেমন ধরুন আপনাকে বলি যে দুর্নীতি কমানোর জন্য রাজনীতিতে, রাষ্ট্রে, প্রশাসনে যদি একটি জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে না পারেন, তাহলে কিন্তু এই দুর্নীতি দমন করা যাবে না। আমরা একে অপরকে গালি দিতে পারবো, একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে পারবো, বলতে পারবো বিএনপি আমলে কত দুর্নীতি হয়েছে, ওনারা বলবেন আওয়ামী লীগের আমলে কত দুর্নীতি হয়েছে। এটি দিয়ে আসলে সামগ্রিক সংকটের সমাধান হবে না। এখানে যে 2 জন আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিন্স ভাই এবং কামাল ভাই, দুজনেই পলিটিশিয়ান, রাজনীতি করেন, মাঠের পর খাওয়া রাজনীতি। দুর্ভাগ্য হচ্ছে দুর্নীতিটা এখন অনেক বেশি হয় রাজনীতিবিদদের ধারণা, এর বাইরের মানুষ। আপনি যদিও রাজনীতিতে দুর্নীতির দায়ের কথা বলছেন, দায়টা রাজনীতিকে নিতে হয়, কিন্তু দুর্নীতিটা করছেন আরো অনেক বেশি অন্যরা। যেমন সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কানাডায় যারা বাড়ি বানিয়েছেন তার মধ্যে অনেকেই আছেন ব্যবসায়ী বলেছেন।
রাজনীতিবিদ নন, অনেকে আছেন আমলা। তাহলে আমলারা টাকাটা পাচার করলো কিভাবে? তখন এই জিনিসগুলো আমাদের এখানে জবাবদিহিতার একটা জায়গা যদি প্রেক্ষিত তৈরি করতে না পারে, যেমন ধরুন পিকে হালদার বাংলাদেশ থেকে 3,500 কোটি টাকা পাচার করে দেন, আপনি বাংলাদেশ ব্যাংকের আইটা কোথায় যদি চিহ্নিত করতে না পারি, কারণ আমি যদি ব্যাংক থেকে 5 লাখ টাকাও তুলি সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট হবে, তাহলে 3,500 টাকা পাচারের জন্য কারো বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তি হলো না। বহাল তবিয়তে পিকে হালদার রয়ে গেলেন কানাডায় এবং টাকা কিন্তু ওখানেই আছে। আপনার এখানেই আমি কালকে নিউজ দেখলাম, দুদক বলছে তারা চিঠি লিখে কোনো সাড়া পান না। মুশকিল হচ্ছে যে এগুলো যদি আমরা ফাংশনেবল করতে না পারি, আমরা যদি প্রকৃত জবাবদিহিতার সংস্কৃতিটা চালু করতে না পারি, তাহলে আমরা হয়তো এই অনুষ্ঠানে বসে একে অপরকে দায়ী করতে পারবো, কিন্তু সত্যিকারের দুর্নীতি মুক্ত সমাজ গড়ার যে প্রতিজ্ঞা সেটি কিন্তু হবে না। এবং এটি আমরা বাহাজ করতে পারবো, কার্যত আমাদেরকে দায় নিতে হবে এই রাজনীতিবিদদের, এই কামাল ভাইকে দায় নিতে হবে, প্রিন্স ভাইকে দায় নিতে হবে। কিন্তু আপনি দেখবেন পলিটিশিয়ানরা কিন্তু অনেক বেশি কম দুর্নীতি করেন অন্যান্যদের চাইতে। কিন্তু বাংলাদেশে ইদানিং যেটি হয়েছে সম্ভবত কয়েকটি রেজিমে, যে পলিটিক্সটা কিন্তু দুর্নীতির সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা অনেক উদ্বেগের। সেখান থেকে আমাদের বেরিয়ে আসার পথ বুঝতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে এই দেশটি কিন্তু এখন আমরা একটা অন্য উচ্চতায় দেখতে চাই। দেশ এখন মধ্যম আয়ের দেশ, দেশ এখন উন্নতির দিকে যাচ্ছে, দেশের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, কিন্তু জবাবদিহিতার সংস্কৃতির কিন্তু ঘাটতি আছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমরা বরং রেজিম বাদ দিয়ে, একে অপরের বিরুদ্ধে দায় বাদ দিয়ে আমরা এমন একটি সংস্কৃতির জন্য প্রত্যাশা করি যে সংস্কৃতিতে প্রত্যেককেই তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। যেমন 8,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা রিপোর্ট পর্যন্ত পেলাম না যে এর জন্য কে দায়ী। ফলে এই জিনিসগুলো আমাদের মনে হয় যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে কাজ করবে না, ততক্ষণ পর্যন্ত এই জবাবদিহিতার জায়গাটা কিন্তু নিশ্চিত হবে না। আশা করি যে আমরা এই একে অপরকে দায়ী করার চাইতে কিভাবে একটি সংস্কৃতি চালু করা যায় সেই আলোচনাটিকে অনেক বেশি গুরুত্ব দেবে। অন্যথায় আমরা একে অপরকে দায়ী করব, মাঝখান থেকে কিন্তু অন্যরা অনেক বেশি কষ্ট পেয়ে বাংলাদেশ সমাজটাকে আরো গুণে ধরা সমাজে পরিণত করবে, যেটি আমাদের কারোই কাম্য না। যেই শাসন করুক আগামীতে, এখন আওয়ামী লীগ করছে, আগামীতে যদি জনগণের ভোট দেয় অন্য কেউ আসবে, কিন্তু সংস্কৃতি একই রকম থেকে যাবে যদি গোড়াই সংকটকে সমাধান করার চেষ্টা আমরা না করি। সেটি কিভাবে করা যেতে পারে? এই ঐকমত্যের রাজনীতিটা, এই ঐকমত্যের উদ্যোগটা খুবই ইম্পর্টেন্ট। প্রিন্স ভাই, কামাল ভাই দুজনেই রাজনীতি করেন এবং আগামীতেও করবেন। তারা মাঠের রাজনীতি করে আসছেন, তারা জানেন যে মাঠের যারা রাজনীতি করেন তারা কিন্তু দুর্নীতি করে না। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের সাধারণ রাজনীতি, তারা কিন্তু দুর্নীতি করেন না। দুর্নীতি করেন কারা? দেখবেন যে ঘুরে ফিরে ওই আওয়ামী লীগ, বিএনপি যে রেজিমই দেখবেন, এদের মধ্যে একটা আবার অদ্ভুত একটা সখ্যতা আছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ আছে, বিএনপির দুর্নীতিবাজের মধ্যে দেখবেন আত্মীয়তা আছে, তাদের মধ্যে এক ধরনের মিত্রতা আছে, তাদের মধ্যে এক ধরনের আঁতাতও আছে। দুর্ভাগ্যের বিষয়, রেজিম চেঞ্জ হলো, তাদের কিন্তু কোনো ভাগ্যের পরিবর্তন হয় না, তারা একই রকমের কাজগুলো চালিয়ে যায়। ফলে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে কাজ করবেন না রাজনীতিবিদরা, ততক্ষণ পর্যন্ত এই সুবিধাবাদী গোষ্ঠী যারা এরশাদ আমলে করেছে, যারা বিএনপি আমলে করেছে, তারা আওয়ামী লীগ আমলে করেছে, তারা দেখবেন তাদের মধ্যে এক ধরনের মিত্রতার একটা অদ্ভুত শক্তি আছে। সেটি যতক্ষণ ভাঙতে পারবেন না, পলিটিশিয়ানদেরকে ততদিন দায় নিতে হবে। আপনার যে রাজনীতির দায় বলছেন, সেই দায়টি কিন্তু সেখানেই। জি, অনেক ধন্যবাদ শ্যামল দা, আপনি আমার সঙ্গে যুক্ত থাকুন। একটা ফোন নিয়ে তারপরে যুক্ত আছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আরিফুজ্জামান রানা, আমি গোড়াঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি। জি বলুন। আমার প্রশ্ন হলো, জি শুনছি, বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আমার প্রশ্ন হলো জাতীয় পার্টি বিএনপি এরা না ব্যাকডোর থেকে ক্যান্টনমেন্ট থেকে আসা দল, এদের দুর্নীতি করার কিছুটাই সাজে। এখন খোদ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যদি দেশে ভোট চুরি হয়, তারপরে দেশে দুর্নীতি হয়, তাহলে এ দেশের মানুষ দাঁড়াবে কোথায়? জি অনেক ধন্যবাদ। কিন্তু আপনি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত উপজেলা সভাপতি, তাহলে আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের কেন সাজে? যেখান থেকে দল তৈরি হোক না কেন, আপনারা তো জনমানুষের জন্য রাজনীতি করেন। জি জি জি। তা আপনাদের কেন সাজে? আপনি কেন মনে করছেন যে আপনাদের সাজে?
না, তখনকার পরিস্থিতি ছিল এরশাদ সাহেব গ্রাম ভিত্তিক উন্নয়ন করতেছিলেন, এই জন্য আমরা তার সমর্থন দিয়েছিলাম। এই তো না না, এখন আপনি বলছেন যে আওয়ামী লীগের সাজে না, আপনাদের সাজে। তো মানে আপনারা যে দুটি দল, তাহলে আপনাদের কেন সাজে? আমরা তো বঙ্গবন্ধু কন্যা নই, আমরা তো দেশ স্বাধীন করিনি। ও আচ্ছা, আমরা শুধু তো দুর্নীতি রোধ করার এবং না করার দায় আওয়ামী লীগের, আপনাদের নয়, তাই তো? আপনাকে অনেক না, ধন্যবাদ। আমাদের নয়। জি, জনাব আরিফুজ্জামান রানা, আপনাকে অনেক ধন্যবাদ। 30 সেকেন্ডে একটা উত্তর দিয়ে দিই। জি 30 সেকেন্ড। জি বলুন। উনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর তনা জননেত্রী শেখ হাসিনার আমলে কেন ভোটে ভোট মানে কারচুপি হয় বা ই হয়। আমি আপনার বলি, দেখেন, শক্তিশালী প্রতিপক্ষ থাকতে হয়। আমি আর আপনি একটি নির্বাচন এলাকায় নির্বাচন করলাম, জি, কিন্তু আপনি যখন আপনার এজেন্ট দেবেন না বা এজেন্ট থাকবে না, আপনার সমর্থকরা মাঠে থাকবে না, তখন সেইখানে ভোট কেন্দ্রে যদি একজন প্রার্থীর পক্ষের লোকজন থাকে, সেইখানে কিছু অনিয়ম হবেই। এটি এই দেশে না, অন্য দেশেও হয়। জি, আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে যুক্ত হব। তার আগে প্রিন্স ভাই, আপনি শুনছিলেন যে আমাদের কামাল ভাই বলছিলেন দুর্নীতির আপনাদের সময় কতটা হয়েছে, তার কিছু উদাহরণও তিনি দিচ্ছিলেন। কিন্তু সেটি তো পাল্টাপাল্টিতে আমরা থাকবো না। কিন্তু শ্যামলদা যে জায়গাটা বলেছেন, আপনারা যারা রাজনীতি করেন, আজকে আপনি ক্ষমতার বাইরে, হয়তো জনগণ ভোট দিলে আপনি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু দায়টা আপনাদের উপরই বর্তায়। সেই দায়টা যেন আপনাদের উপর না আসে, সেটার জন্য রাজনৈতিক দলগুলো কেন একমতে পৌঁছতে পারেন না? আসি, আমি কথা বলছি যে এখানে কামাল ভাই মার্কিন রাষ্ট্রদূত, দুইজন রাষ্ট্রদূতের উদাহরণ দিয়ে বলেছেন উনি কোনো পত্রিকায় দেখাতে পারবেন না বা কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না যে মার্কিন রাষ্ট্রদূতরা এই বেগম খালেদা জিয়ার পরিবার বা তারেক রহমান সম্পর্কে এইসব কথা বলেছেন। উনি দেখাতে পারবেন আওয়ামী লীগের কিছু বই হয়তো দেখাতে পারবেন যেটা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, কিন্তু ওনাদের বয়ান দিয়ে, আপনারা তো সময় টেলিভিশন সে সময়ও ছিলেন, তাই না? এই যে যখন মরিয়াটি বিউটিনেস না, বিউটিনেস এবং মরিয়াটি কিন্তু 111 এর সময় বাংলাদেশ, আমরা তখন ছিলাম না, অন্যরা তো ছিল, অন্য আপনাদের টেলিভিশনের চ্যানেলে ছিল। কোন একটা ফুটেজ যদি দেখাতে পারেন তাহলে বলেন। এটা হলো আওয়ামী লীগের বানানো একটা বানোয়াট একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছেন যে আপনার এই যে বলছেন যে বিশ্বের 3টি সেরা দুর্নীতিবাজ পরিবার, সেখানে জিয়া পরিবারের নাম উল্লেখ করছেন, সেটা নাকি পূর্বকোণে উঠেছে। আমি সার্চ দিচ্ছিলাম, আমি এরকম একটা নিউজ পেয়েছি। এটা বাংলা ইনসাইডার নামে একটি নিউজ সংস্থা, তারা এই নিউজটা ক্রিয়েট করেছে। সেই বাংলা ইনসাইডার কারা চালায় এটা কামাল ভাই বলতে পারবেন। কামাল ভাইদের কোন পকেটে, ডান পকেটে না বা পকেটে, এটা ওনারা বলতে পারবেন। তারা, আমি বলছি, তাদের ক্রিয়েট করা নিউজ, তারা তাদের এই বাংলা ইনসাইডারের ক্রিয়েট করা নিউজ দৈনিক পূর্বকোণ ছেপেছে। এখন এই যে এইসব কথা বলে তারা এক একটা ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন, মানে কল্পকাহিনী, তারা এইসব কিছু ভুইফোর আপনার সংস্থার মাধ্যমে তারা ছেড়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় এবং এই আপনাদের মতো টক শোতে এসে একটি প্রমাণ হিসাবে হাজির করতে চায়। এটা হচ্ছে আওয়ামী লীগের আপনার চরিত্র। এটা ভুয়া। আর যেটা বলেছেন আপনি, বলি শেষ করতে দেন, এই যে ইত্তেফাক সহ অন্যান্য পত্রিকার তিনি যে উদাহরণ টানলেন, এটা হচ্ছে 111 সরকারের সময় যে ফরমায়েশি কিছু রিপোর্ট বিভিন্ন পত্র পত্রিকায় দেওয়া হতো, সেই ফরমায়েশি রিপোর্টগুলো তারা ছাপতে বাধ্য হয়েছিল। এবং সেটা মাহফুজ আনাম সাহেব, ডেইলি স্টারের সম্পাদক, তিনি কিন্তু নির্দ্বিধায় সেটা বলেছেনও যে আমাদের তখন এগুলো গিলতে হয়েছে, এইসব গোয়েন্দা সংস্থা থেকে এইসব রিপোর্ট আমাদের কাছে এসছে এবং সেগুলো আমাদেরকে ছাপতে হয়েছে, ছাপতে আমরা বাধ্য হয়েছি। তো এরকম রিপোর্ট কিন্তু সেগুলো মাহফুজ আলম কিন্তু বলেছেন মিসলিড করেছে, সোর্স মিসলিড করেছে। যাই হোক, আমি মিসলিড করেছে, সোর্স মিসলিড, আপনি হাসেন, আমার কোনো আপত্তি নাই, আপনি হাসতে পারেন, কিন্তু অবশ্যই ইত্তেফাকের মালিক সম্পাদক কে, তখন কি ছিল, এখন তারা কোথায়, এটা জানেন। আমি একটু শেষ করতে চাই। আজকে আমি যেটুকু বলতে চাই যে মনমোহন হোসেন তখন 111 সরকারের লোক, তো এখন আমি যেটা বলতে চাই, এইসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন। আওয়ামী লীগ এসব বানোয়ার তথ্য দিয়ে নিজেদের যে পর্বত সমান যে দুর্নীতি, এগুলিকে তারা আড়াল করতে চায়, এছাড়া তাদের আর কোনো সামনে কোনো পথ নাই। তিনি বলেছেন যে আমাদের দুদকে নাকি মন্ত্রী এমপিরা দুদকে ডাকা হয়, ওখানে তো দুদকে ডেকে তাদেরকে হোয়াইট সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, কালো বিড়ালকে সাদা বিড়াল করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মানে নিষ্কণ্টক একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে উনি দুর্নীতিবাজ না। কিন্তু আমরা তো দেখেছি দুর্নীতিবাজ
কারা বাংলাদেশে, আমি তো আগেই বলেছি বাংলাদেশের মানুষ হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। হ্যাঁ আসেন এবার আমি একটু কথা বলি যে আমাদের শ্যামল দত্ত ভাই যে কথাগুলো বললেন আমি ওনার সাথে একমত। আজকে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাজনৈতিকভাবে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যদি ঐক্য না গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। কিন্তু সেই ঐক্য হলেই চলবে না, দেশে সুশাসন থাকতে হবে, তখন দেশে গণতন্ত্র থাকতে হবে, অবাধ তথ্য প্রবাহ থাকতে হবে এবং জনগণের শাসন থাকতে হবে এবং এই যে সার্বভৌমত্ব পার্লামেন্ট থাকতে হবে, সার্বভৌম পার্লামেন্ট, এবং যে পার্লামেন্টে আপনার জবাবদিহিতা থাকবে, জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। এই দিনের ভোট রাতে করে যে পার্লামেন্ট হয় সেই পার্লামেন্টের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা যায় না এবং সুশাসনও প্রতিষ্ঠা করা যায় না। আর জবাবদিহিতা সুশাসন যখন না থাকে তখন এই দুর্নীতি চলবেই, দুর্নীতি চলতেই থাকবে। আজকে দেখেন দুর্নীতি যে মহিরুহ, এটা আমাদের বক্তব্য নয়, প্রধানমন্ত্রী কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এই দুর্নীতির মহিরুহে পরিণত হয়েছে। আপনি এখন আসেন এদিকে প্রশ্রয় দিল কে? 12 বছর ধরে শুনছি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো প্রশ্রয় দেওয়া হবে না, কোনো আশ্রয় দেওয়া হবে না। তো এই দুর্নীতি আজকে দুর্নীতির মহিরুহে পরিণত হলো কিভাবে? কিভাবে হলো? কাদের প্রশ্রয় হলো? আওয়ামী লীগের প্রশ্রয় হয়েছে, সরকারের প্রশ্রয় হয়েছে। এই যে আপনার ধরুন অনৈতিকতা, এই যে আপনার কি খেলা, জুয়া খেলা হচ্ছে, কি এটার নাম কি ছিল? ক্যাসিনো বাংলাদেশে কখনো ছিল? আওয়ামী লীগের আমলে হয়েছে। এই টাকা কোত্থেকে আসলো, কোথায় গেল, কাদের চোখের উপর দিয়ে এগুলো হয়েছে, কারা এগুলোর সাথে জড়িত? আমরা তো দেখেছি এই ক্যাসিনোর যারা যেসব দপ্তরে বা যেসব ক্লাবে হয়েছে সেখানে বড় বড় করে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আপনার লাগিয়ে সেখানে ক্যাসিনোর আপনার ব্যবসা চলেছে। তো এগুলোর জন্য তো ওনারাই দায়ী। আজকে এগুলো আমি একটু শেষ করি, একটা লাইনে শেষ করি। আমি শুধু একটু বলতে চাই যে এইসব দোষারোপ করে আমরা কিন্তু আসলে মানে জনগণের কাছে আমরা কিন্তু আসলে দোষী হয়ে থাকবো। কিন্তু আজকে এই দুর্নীতির দায়কে যারা ক্ষমতায় আছে তাদেরকে নিতে হবে। তারা তো বারবার বলছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েই মানে অঙ্গীকার করে ক্ষমতায় এসেছেন, সেই অঙ্গীকার তো বাস্তবায়ন করতে পারে নাই। সেই অঙ্গীকার তো বাস্তবায়ন করতে পারে। আজকে এই 12 বছর ধরে চেষ্টা চলছে, 12 বছর ধরে চেষ্টা চলছে। আজকে পার্লামেন্টে দেখলাম একজন এমপি সেখানে দাঁড়িয়ে বুকের মধ্যে একটা প্ল্যাকার্ড নিয়ে, আওয়ামী লীগ দলীয় এমপি, লিখে বলেছেন আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাদ চাই। আজকে জনগণের ভয়ে ভীত হয়ে এক এমপি তো ওই যে খুলনাতে তারা খেয়ে আসছে, এখন জনগণের ভয়ে ভীত হয়ে তারা বুকে প্ল্যাকার্ড লাগিয়ে সংসদে বক্তৃতা করছেন। এই বাদ কেন হচ্ছে না? এই বাদের নামে যে হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, এই টাকা কোথায় যাচ্ছে? কামাল ভাই, এই টাকা কোথায় যাচ্ছে? সঙ্গে হচ্ছে না, সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করতে চাই। জনগণের দৃষ্টিকে আড়াল করতে যাচ্ছে। মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন যে বাঁধ নির্মাণ হতে 2031 সাল আগে সম্ভব না। এত উন্নয়ন করেছেন, এত জায়গায় আপনারা, বাঁধের ক্ষেত্রে কেন আরো 10 বছর অপেক্ষা করতে হবে? আমি একটু বলি ওনারে, উনি কিছু কথা বললেন তো, এই ক্যাসিনোর কথা বললেন। বঙ্গবন্ধু কিন্তু মদ জুয়া নিষিদ্ধ করেছিলেন। জি, জিয়া রহমান ক্ষমতায় আসার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলেই মদ জুয়া হাউজি চালু করলেন ওনরা। আর ক্যাসিনো, হ্যাঁ, আওয়ামী লীগের ক্ষমতা আসার পর ক্যাসিনো হয়েছে। এই ক্লাবগুলো তো আগেও তাস খেলা হয়তো, ছোটোখাটো ক্যাসিনো হইতো, কিন্তু তখন হয়নি। হ্যাঁ, এবং ওনাদের নেতা লোকমানও কিন্তু ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িত হয়ে গ্রেপ্তার হয়েছিল, যিনি একসময় খালেদা জিয়ার চিফ সিকিউরিটি ছিলেন। ভাই শেষ করতে দেন, বহিষ্কার করেন নাই, দেখেন 2008 সালে বহিষ্কার করেছি আমরা তাকে, আপনাদের নেতা ছিল আর কি। শেখ হাসিনা কিন্তু ক্যাসিনো বন্ধ করছে এবং সহযোগী সংগঠনের নেতাদের দল থেকে বহিষ্কার করেছেন। একটা নেতার রাজনৈতিক জীবনে, প্রিন্স সাহেব আজকে বিএনপির সাংগঠনিক সম্পাদক, ওনাকে যদি দল থেকে বহিষ্কার করেন কোনো সাজা দেওয়ার কাম নাই, ওনার মৃত্যু হয়ে গেল, আমারও মৃত্যু হয়ে গেল। এইটা শেখ হাসিনা করেছেন আর ওনাদের নেতা চালু করেছিলেন। এখানে হলো পার্থক্য। আর একটা বললেন সুশাসন, ওনারা ক্ষমতা এসেছিলেন, সুশাসনের নমুনা। ওনাদের নেতা সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী দৌড়চ্ছে পিছন দিয়ে মোটরসাইকেল ঘাড়ের উপর দিয়ে তুলে ভাঙ্গার বাস্তব কথা করছেন তো, এটা তো ক্ষমতা নেই জাতির কাছে। আর আমরা তো প্রধানমন্ত্রী বলে দুর্নীতি। ভাই এরকম একটি ছবি দেখাচ্ছেন, আরো পাল্টা ছবি তো দেখাতে আপনারা ক্ষমতা থাকা অবস্থায় মালিবাগে আওয়ামী লীগ দলীয় এমপি সামনের মিছিলে থেকে এরকম করে গুলি করা, সেই ছবিতে সামাজিক আমি করছি তার বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে, তার কিন্তু আর নমিনেশন দেয়নি। আমি আপনার বলি তারা কিন্তু আর নমিনেশন, যেটা করছেন না না, তারা কিন্তু নমিনেশন দেয়নি। বি চৌধুরী আর আপনি যার কথা বলছেন সে কিন্তু এক জিনিস না। আমি কাছে বি চৌধুরী আর এক জিনিস না। হ্যাঁ, উনি সায়েন্স কারে হত্যা করলেন বললেন, আর উনরা তো 21 আগস্ট 22 জন লোককে হত্যা করলেন হাওয়া ভবনের সিদ্ধান্ত। না, আমরা হত্যা করি নাই। উনরা
16 জন সাংবাদিককে হত্যা করলেন। আমি উদাহরণ দিই, আপনাদের সাংবাদিকদের নেতা শ্যামলদা বলুক, ইকবাল সোহান চৌধুরী গিয়েছিলেন কুষ্টিয়া, প্রথম আলোতে নিউজ হয়েছিল, আপনি দেখতেছিলেন, আমি দেখাইতে পারি। সেখানে মানব জমিনের একজন সাংবাদিককে আঙুল কেটে দিয়েছিল জামাত বিএনপির লোকজন। তার প্রতিবাদে ইকবাল সোহান সহ ওমর ফারুক সহ অনেকেই গিয়েছিলেন। তাদের মাথা ফেটে রক্ত বেরিয়েছিল, সমাবেশ করতে পারেন। আমার দেশের সম্পাদক কিভাবে প্রহার করা হয়েছিল? আমার দেশের সম্পাদক মন্ত্রী ছিল, এমপি ছিল। কোথায় মন্ত্রী ছিল? কখন মন্ত্রী ছিল? দাঁড়ান, উপদেষ্টা ছিল, বুঝছেন না, উনি ছিলেন। উনি আমার দেশের সম্পাদক হয়ে গেছিলেন জামিন নেওয়ার জন্য। ওনাকে ওনাদের সোনার ছেলেরা কিভাবে হামলা করেছে, রক্তাক্ত করেছে উনি জানেন। প্রিন্স সাহেব, উনরা হচ্ছেন তারা, এবং উনাদের আমলে যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, এই আমলে কিন্তু সেই রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। শাহমেস মতো কিবরিয়ার মতো নেতা, হাসানুল্লাহ মাস্টার মতো কিবরিয়ার মতো নেতা, মমতাজউদ্দিনের মতো সাবেক এমপি, আপনার খুলনার মঞ্জুরুল ইমামের মতো প্রবীণ নেতা, প্রিন্স সাহেবও জানেন, একজন সর্বজন শ্রদ্ধেয়, তাকে তাদের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। শ্যামলদা জানেন, মানিকচন্দ্র শাহ সাংবাদিকদের নেতা ছিলেন, এই হত্যাকাণ্ডে কখনোই জড়িত না বিএনপি এর সাথে। আজকে বিএনপি, সেই বিএনপি তারা আজকে ভালো ভালো কথা বলছে, নিজেদের সুশাসন, নিজেদের আমলে সুশাসন ছিল না, অন্ধকার যুগ ছিল। আপনি বাঁশখালীতে একটি বাড়ি, হিন্দু বাড়ি, বিএনপি চেয়ারম্যান বাইরে থেকে ছিকেল মেরে গানপাট দাগে দিয়েছেন, একজন শিশু হত্যা করে। হাজারটা উদাহরণ আপনি দিতে পারবেন, উদাহরণ আমি সুশাসন, এরকম উদাহরণ বিএনপি দিতে এখন দিতে আমি না, ওইটা বহু কথা পায়। আচ্ছা, আপনি সুশাসন বলেন, এই আমলে হ্যাঁ বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটছে, সাংবাদিকদের নির্যাতন হয় না আমি বলি না, কিন্তু সাংবাদিক হত্যা হয়নি, পত্রিকা বন্ধ হয়নি, গুম খুন হচ্ছে, টেলিভিশন বন্ধ হয়নি, গুম হচ্ছে, হ্যাঁ গুম হচ্ছে। গুম তো হয়েছে, ইলিয়াস আলী, মির্জা আব্বাস কইছে, কে করছে আমি জানি, এটা তো মির্জা আব্বাস কইছে। এখন ইলিয়াস আলীরে কে গুম করছে, ইলিয়াস আল কালের দমানোর জন্য কে, এছাড়া গুম হয়েছে কইটা? আমি বলি, আজকে আমি ধরেন উনি যেটা করলেন গুলশান এলাকা, মানে গুলিস্তান এলাকার, তিনি কোথা থেকে কোথায়, আমি কাউকে ছোট করতে চাই না, তিনি যদি জাতীয় রাজনীতিবিদ হয়, আমার গুমকে আমি পছন্দ করি না, তার গুমকে আমি নিন্দা জানাই। আমি আমার এই আছে, উনরা তো করবে না, উনরা বলবে না যে মঞ্জুরুল ইমাম হত্যা হয়েছে কিংবা শাহমেস কিবরি হত্যা হয়েছে। শ্যামলদাকে শুনে তারপর আপনার সঙ্গে। শ্যামলদা, এর আগের আলোচনা আপনি যে রাজনৈতিক ঐক্যমত্যের কথা বলছিলেন, কিংবা রাজনীতিবিদদেরকে যেহেতু দায় নিতে হয়, তাহলে তাদেরকেই একতাবদ্ধ হওয়ার কথা। প্রিন্স ভাই বলছেন যে একতাবদ্ধ হওয়ার আসলেই উচিত, কিন্তু যে বাস্তবতা, সেটি কি সম্ভব, কবে সম্ভব? দেখুন, বাস্তবতা নাই বলেই আমরা প্রত্যাশা করবো না সেটা হয় না, আমাদের প্রত্যাশা নিয়েই থাকবে। আমরা জানি যে বাংলাদেশে এখন যে মেরুকরণের রাজনীতি, তাতে একই প্ল্যাটফর্মে আসাটা খুব কঠিন, কিন্তু এই বাংলাদেশেই তো এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারা একসাথে বসছিলেন না? বসছিলেন। এমনকি পরবর্তী সময়ে যখন জাতীয় সংসদে বিল পাস হয়, সংসদীয় রীতিতে ফিরলাম আমরা রাষ্ট্রপতি শাসন থেকে, তখন কিন্তু ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। ফলে ঐকমত্য যে হয় না বা ঐকমত্য যে ভবিষ্যতে হবে না, সেটা আমরা মনে করি না। আপনি দেখবেন, এই যে বেগম খালেদা জিয়া আজকে কারাবরণ থেকে তার মুক্তি, এটি তো মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ফলে আমরা এতটা ভাববো কেন যে একে অপরের প্রতি একেবারে চরম বিদ্বেষপূর্ণ, সেটা এবার ভাববো কেন? এমনকি 9/11-এর সময় যখন দুজনেই জেলখানায় ছিলেন, তারা কি একে অপরের খোঁজখবর নেননি? ঠিক আছে, তো মাননীয় প্রধানমন্ত্রী সে সময় জেলে থাকা অবস্থায় কি রান্না করে খাবার পাঠাননি? পাঠিয়েছেন। আমরা বরং নেতিবাচক জায়গাটি না দেখে চলুন না কৃতিবাচকটাই দেখি। রাজনীতির বহু ইতিবাচক দিক আছে, এই দেশের যা কিছু অর্জন সবকিছু কিন্তু রাজনীতিবিদদের হাত ধরে এসছে। আজকে বাংলাদেশটা যে জায়গায় আসছে, এই অর্জনটুকুর কৃতিত্ব কিন্তু রাজনীতিবিদদের, কারণ তাদের নেতৃত্বেই কিন্তু সরকার পরিচালিত হয়েছে, এবং সেটি যাতে অব্যাহত থাকবে। ইদানিং কিন্তু কিছু কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে, রাজনীতিবিদদের উপরে উঠে যাচ্ছেন আরো নানা শ্রেণী পেশার মানুষ, যে কাম্য না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদকে, দায়ও নিতে হবে রাজনীতিবিদকে। এখানে অন্য কারো দায় যদি আসে, তখন সেটা হবে দুঃখজনক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিন্স ভাই, আমরা শেষের দিকে আছি, আপনি শেষ কথা যদি কিছু বলেন। না, এখানে ঠিকই আছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সবাইকে দিতে হবে। আমি ওই কথাতে আবার ফিরে আসি, দেশে যদি সুশাসন না থাকে,
গণতন্ত্র থাকে না থাকে, মানবাধিকার না থাকে, যদি রাজনীতির অবাধ প্রবাহ না থাকে, এই দুর্নীতিকে কিন্তু রোধ করা যাবে না। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কমিটমেন্টটা আগে। এখন তারা যদি এরকম মেগা প্রজেক্টে আপনার দায় মানে কোনো ভাবেই ঢালাওভাবে তারা অর্থ দিয়ে দেয় এবং প্রতি বছরেই বা প্রতি 6 মাস পর পরই সেইখানে বরাদ্দ বাড়তে থাকে, সেই বরাদ্দ কোথায় গেল এটা কেউ জিজ্ঞেস করতে পারবে না, দুর্নীতি তো তাহলে হবেই। সেখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। উনি জিয়াউর রহমানের সময় একটা কথা বলেছেন যে জিয়াউর রহমান মদ, জুয়া ইত্যাদি মানে চালু করেছিলেন। আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, হ্যাঁ, দেশে আপনার সেই সময় যেহেতু বিদেশিরা এখানে অবস্থান করছিলেন ব্যাপকভাবেই, এখানে আপনার বিদেশিদের আনাগোনা ছিল, তাদের জন্য তাদের কালচারের সাথে মিলে তাদের সীমাবদ্ধ গণ্ডির মধ্যে সেটা হয়তো চালু ছিল। কিন্তু আপনি তো আমার থেকে আরো ভালো জানেন, এই আমি বাংলাদেশ স্বাধীনের আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আপনার মদ সরবরাহ করতে বঙ্গবন্ধু কিন্তু সেটি সহ একেবারে পুরোটা নিষিদ্ধ করেছিলেন। এখন বিদেশি আসার দোহাই দিয়ে না, সেটা ঢালাওভাবে হয় নাই। আমি আবারও বলছি, উনি জিয়াউর রহমানকে সেভাবে দোষারোপ করতে চান, ঢালাওভাবে সেটা হয়নি। যদি হয়ে থাকে সেটা সীমাবদ্ধ এমবেসি কেন্দ্রিক ছিল। আরেকটা দ্বিতীয় কথা আমি একটু শেষ করি, উনি যেটা বললেন যে গুম খুন তো আমাদের দলেরই 500 নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এই যে আজকে একজন ইসলামিক বক্তা তোহা মোহাম্মদ আদনান, তাকে 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সন্তানকে সরকার দিতে পেরেছে। প্লিজ, আমি যেটা বলি দেখেন, আজকে দুর্নীতি যে হচ্ছে না, দুর্নীতির ভিতর দিয়েও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছেন জাতিরে, 99% লোক বিদ্যুৎ পাচ্ছে। আমি দুর্নীতি হচ্ছে তো আমি স্বীকার করি, আপনাদের মতো অস্বীকার করি না। আপনাদের এমপি তো দৌড় সালাউদ্দিন নাম হয়ে গেছে। কামাল ভাই আপনি বলতে থাকেন, সময় নেই। আপনি উনাদের নেতা সালাউদ্দিন সাহেব বিদ্যুৎ দিতে না পেরে দৌড় খাইছিল, সাধারণ মানুষ দাবলাইছিল, আর আমাদের এমপিরা জনগণের কাছে ফিরে গেছে, উনারা যেতে পারেন নাই। আর উনারা যেটা বলে যে আজকে শেখ হাসিনা যে সময় ক্ষমতায় নেয় সে সময় বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, জঙ্গিবাদের বাংলাদেশ, স্বল্পোন্নত বাংলাদেশ। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ। শেখ হাসিনা 2031 সালে 31 সালে উচ্চ মাধ্যমের বাংলাদেশ এবং 41 সালে উন্নত বাংলাদেশ করার লক্ষ্যে নিয়ে কাজ করছে। আজকে দেখেন ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, আজকে গৃহিণীদের ঘর দিচ্ছে, আজকে স্বাস্থ্যসেবায় দাঁড় গাড়ায় 18,000 কমিউনিটি ক্লিনিক। বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার প্রশংসা করছেন। আমি 30 সেকেন্ডে পাকিস্তানের একজন অর্থনীতিবিদ যিনি বিশ্ব ব্যাংকের প্রতিনিধি, তিনিও বলছেন 2030 সালে পাকিস্তানের শেখ হাসিনা বাংলাদেশের কাছে হাত পাততে হবে, কারণ যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, ভারতের অর্থনীতি এগিয়ে যাক সেটি আমরা প্রত্যাশা করি, কিন্তু সেটি হচ্ছে দুর্নীতি মুক্ত হয়ে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শ্যামল দত্ত। শ্যামল দা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।